এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রীযুত মানিক দে, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার সমবয়সী যারা আছেন, অনুজ যারা আছেন, মা বোনরা সহ আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার আগে চারজন বক্তার কাছ থেকে আপনারা কথা শুনেছেন। সব বিষয়গুলো তারা কোনো না কোনোভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবেই সবিস্তারে বলবার সুযোগ সীমাবদ্ধ, নির্দিষ্ট সময়ের মধ্যে সভা আমাদের শেষ করতে হবে। সংক্ষিপ্ত পরিসরে দু চারটি বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার সবিনয়ের চেষ্টা করব। আপাত দৃষ্টিতে সারা ভারতবর্ষের নির্বাচনী আবহাওয়া যেভাবে ক্রমে ক্রমে তেতে উঠছে, যে পরিমণ্ডলটা তৈরি হচ্ছে, তাতে ২৭টা রাজনৈতিক দলের সম্মিলিত যে মঞ্চ ইন্ডিয়া ব্লক, অপরদিকে বিজেপির নেতৃত্বে তারাও দাবি করছে তাদের নাকি ৩৪ দলের ব্লক। হতেই পারে, মনে হচ্ছে এই দুটো বিভাজিত শক্তির মধ্যে লড়াই। কিন্তু পত্র পত্রিকা যা পড়ছি, আপনার ইলেকট্রনিক মিডিয়া, তাতেও মাঝে মাঝে নজর দেওয়ার সুযোগ হয়, যদিও সব সময় দেখতে আমি অভ্যস্ত না। বিভিন্ন বিশেষ বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্লেষণধর্মী কথাবার্তাও তারা বলেন। সামগ্রিক কথাবার্তাগুলি শুনে আমার যা মনে হচ্ছে, লড়াইটা আসলে বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের, আমি যেটা বলবো, স্বাধীনতার পর যতগুলো কেন্দ্রীয় সরকার আছে সবচাইতে প্রতিক্রিয়াশীল সরকার, জনবিরোধী সরকার। এই বিজেপির নেতৃত্বে যে মোর্চা বা মঞ্চ, তার বিরুদ্ধে যদিও ইন্ডিয়া ব্লক, কিন্তু আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া ব্লক যে আওয়াজ দিয়েছে, যে আহ্বান জানিয়েছে, পরাস্ত করো বিজেপিকে, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, জনমুখী, দেশের স্বার্থে বিকল্প সরকার তৈরি করবার জন্য এগিয়ে আসো, এই আওয়াজ মানুষ গ্রহণ করতে শুরু করেছেন। পরিণামে লড়াইটা এটা দুটো ব্লকের মধ্যে থাকছে না, আমার নিজের ধারণা। একদিকে বিজেপি, আরেকদিকে দেশের জনগণ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে। কি দাবি করছে বিজেপি? 400 আসন চাই, 370 বিজেপি, আর বাদ বাকি অন্যান্য দল, অর্থাৎ তাদের 34-35 দলের যারা অংশীদার। তার থেকে তো আপনারা বুঝতে পারছেন অন্যান্য দলগুলি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি, নাইবা আমি বিশ্লেষণ করছি। যদিও এই ইন্ডিয়া ব্লক তৈরি করার ক্ষেত্রে যে কয়েকজন প্রথম দিকে উদ্যোগ নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি 5 বার বিধানসভায় নির্বাচিত হয়েছেন, কিন্তু 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপি ছেড়ে এসে আরজেডির সাথে মিলে তাদের যে সংযুক্ত মোর্চা, তার নেতৃত্বে পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী তার থেকে পদত্যাগ করেছেন সকালে, সন্ধ্যায় আবার সেই বিজেপির নেতৃত্বে তিনি সরকার তৈরি করেছেন। তিনি কিন্তু কালকে আবার বক্তৃতা করেছেন, 400 জায়গায় তিনি 4000 আসনের কথা বলছেন। এটা মতিভ্রম কিনা আমি জানি না, বয়সের ভারে হতে পারে, কিন্তু আমি লক্ষ্য করার চেষ্টা করেছি কোনো জায়গায় এই ভুল সংশোধন করবার জন্য তার দিক থেকে কিন্তু কোনো সংযোজনই আসেনি। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে,
মোদী সাহেব যদি উলট পালট বলতে শুরু করেন, নীতিশ কুমার বলবেন, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। বাস্তব ভিত্তিটা কি? মানুষ তার জীবনের তিক্ত অভিজ্ঞতার নিরিখে এদেরকে ক্ষমতাচ্যুত করবার জন্য একটা আহ্বানে সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি, বিশেষ করে আমাদের ত্রিপুরায় জনগণের একটা অংশের মধ্যে গত 23-এর বিধানসভা নির্বাচনে বিকল্প সরকার তৈরি করবার যে আওয়াজ নিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করবার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রেখেছিলাম, তা সরকার পরিবর্তনের প্রশ্নে সাফল্য অর্জন করতে পারল না বলে একটু হতাশা আছে, মানসিক দুর্বলতায় ভুগছে। এবং এটা ভুগতে গিয়ে আমাদের ত্রিপুরায় এই দুটো লোকসভা আসনের যে গুরুত্ব, আমরা যে সরকার তৈরি করতে পারলাম না, আবার বিজেপি সরকারে আসলো, বিধানসভার যে নির্বাচন, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এর চাইতেও ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই দুটো লোকসভা আসনের নির্বাচন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি এটা? বিকল্প সরকার তৈরি করতে গেলে পর ইন্ডিয়া জোটের যে প্রার্থী আমাদের ত্রিপুরার দুটো আসনে, তাদেরকে জয়যুক্ত করে সেখানে পাঠাতে হবে। তাদেরকে পাঠানোর মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বে বিকল্প সরকার তৈরি হবে। সেই সরকারটা যদি তৈরি করা না যায়, ত্রিপুরার বুকে আজকে যা অরাজকতা চলছে, যা শুনছিলেন আপনারা প্রথম বক্তা থেকে আরম্ভ করে আমাদের শেষ বক্তা পর্যন্ত, আমার আগে যিনি বলেছেন, এর থেকে বেরোবার রাস্তাটা কোথায়? এ তো দিল্লির খুঁটির জোরে ঘুরছে। এই খুঁটিটা যদি আলগা হয়ে যায়, উপরে ফেলতে পারেন, তাহলে এই খুঁটিটাকে মাঝখানে রেখে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তারা কোন দিকে ছুটবেন তারা নিজেরাও কিন্তু এখন মালুম করতে পারছেন না। কাজে এটা তো বুঝতে হবে। 23-এর বিধানসভা নির্বাচনে আপনারা কি পরাস্ত হয়েছিলেন? কে বলেছে? আমি তো উল্টো দিক থেকে বলছি, পরাস্ত তো বিজেপি হয়েছে। 18 নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছিল? 51 ভোট। এর আগের নির্বাচনে বিজেপির কত ভোট ছিল? 5 ভাগের নিচে ছিল। তো 51 ভোট কোত্থেকে আসলো? আকাশ থেকে পড়েছে না মাটি ফুঁড়ে উঠেছে? ত্রিপুরার মানুষদের মধ্যে একটা অংশ বামফ্রন্ট সরকারকে পলিটিক্যালি সরকার থেকে হটাতে চান, বিকল্প সরকার। তারা মনে করেছেন বিজেপি ডাবল ইঞ্জিন বলছে, বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে, আরো ভালো করুক আমরা চাই। তারাও চান এগুলি হোক, কিন্তু এগুলি করতে গেলে পরে পয়সা লাগে, টাকা লাগে, কেন্দ্র সহযোগিতা করছে না। এরকম জায়গায় বিজেপির তরফ থেকে বলা হলো, কেন্দ্র আমরা আছি, রাজ্যে যদি আমাদেরকে আপনারা সরকারে বসান, ডাবল ইঞ্জিন গাড়ি একটা, টাকার কোনো অভাব হবে না। এখন ঘটি নিয়ে যায়, এটাই তো অপূর্ণ নিয়ে আসে, তখন কলসি নিয়ে যাবে, এটা টাকা পয়সা রাস্তায় ছড়িয়ে পড়বে, কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান হবে। মানুষ মোহগ্রস্ত হয়েছিল, বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। সেই মানুষ 1 বছরের ব্যবধানে রাস্তায় পেলে, আমরা যখন প্রতিবাদী মিছিলে যাচ্ছি, হাঁটছি, পাশাপাশি হাঁটছেন, যেখানে মিছিল শেষ হলো সামনে দাঁড়িয়ে হাত জোড় করে মাথা নুয়ে চোখের জল বুকে ফেলে বলছেন, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করুন। কেন কেন এই কথা বলছেন? আপনাদের উপর আস্থা রাখতে পারেনি, প্রলোভনের ফাঁদে পা দিয়েছি, আকাশ কুসুম চিন্তা করেছি, কিন্তু এখন তো সব দেখছি ফাঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, প্রবঞ্চিত হয়েছি। মানুষের সম্মান নিয়ে অস্তিত্ব রক্ষা করে এখন আমাদের সামনে সমস্যা হয়ে গেছে। আবার কি করে আপনাদেরকে ফিরিয়ে আনা যায়, বলুন আমাদের কি করতে হবে। তো আমাদের তরফ থেকে আমরা সবিনয়ে বলতাম, মানুষের জীবনের যে অভিজ্ঞতা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। বিনয়ের সাথেই বলতাম, এই পরিবর্তনটার প্রয়োজন ছিল। এই পরিবর্তনটা হওয়ার মধ্য দিয়ে আপনারা উপলব্ধি করছেন দিন আর রাত্রের মধ্যে ফারাক কি, সূর্য চাঁদের মধ্যে ফারাক কি। যদি তা না হতো তাহলে বামফ্রন্ট সরকারটা কি ছিল, কি করেছে, তার সীমাবদ্ধতা কোথায়, কেন করতে পারেনি, আজকে যেভাবে আপনি বুঝছেন
সরকারটা থাকলে সেটা বোঝানো যেত না। আমরা যে বুঝাবার চেষ্টা নেই ঘটনা তা না, কিন্তু আপনাদের উপলব্ধির মধ্যে সবটা নিয়ে যেতে পারেনি। তো যাই হোক, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যারা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলাম, কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্ট কংগ্রেসের বিরুদ্ধে, 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা একটা জায়গায় এসেছি। কংগ্রেসের বন্ধুরা 13টা আসনে লড়াই করেছেন, বামফ্রন্ট 47টা আসনে, 46টা সরাসরি, একটা এই যে 7 বিধানসভা কেন্দ্র নির্দল প্রার্থী, সবার আমরা সমর্থন করেছি। আহ্বান কি, যে ভুল হয়ে গেছে, শিক্ষা পেয়েছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, তার থেকে বেরিয়ে আসতে চাইছেন। বেরিয়ে আসতে গেলে পর সাহসে ভর করে, কারণ পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি, লোকসভার ভোট হয়নি, উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভোট বিরাট অংশ হয়নি, কিন্তু 23-এর নির্বাচন আপনার নিজের ভোট নিজেকে দিতে হবে, সাহস করে ঐক্যবদ্ধ হবে, বেরিয়ে আসুন, ভোট দিন, সরকার পাল্টান, আপনাদের পছন্দের সরকার আপনারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুন। আমরা বামফ্রন্ট সরকার তৈরি করার স্লোগান দেয়নি সেদিন, কারণ আমরা জানি আমাদের সঙ্গে কংগ্রেসের বন্ধুরা আছেন। আর তখন পর্যন্ত বাধ্যত বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে তীব্রমথা বিজেপি বিরোধী কৌশলী অবস্থান নিয়ে মুখে আলখাল্লা পড়ে ভেতরে ভেতরে কংগ্রেসের সঙ্গে বিজেপির সঙ্গে যে সমঝোতা করছে, বিশ্বাসঘাতকতা করবার প্রস্তুতি নিচ্ছে, সেটা তো তখন আমরা মালুম করতে পারিনি। এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা কিন্তু বামফ্রন্ট সরকারই তৈরি করার জন্য ভোট, এই কথা কিন্তু আমরা বলিনি। যারা সচেতনভাবে আমাদের কথা সেদিন শুনবার চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত যেটা দেখা গেল, তীব্রমতা আলাদা দাঁড়ালো। কংগ্রেস বামফ্রন্ট একসাথে আমরা লড়াই করলাম, ভোট হলো। তাতে কি দেখা গেল, বিজেপি কতটা ভোট পেয়েছে? 39টা ভোট পেয়েছে, 51 থেকে 39, 44 থেকে 32, 31, 32। তাহলে ভোটটা কি করে কমলো? কেন কমলো? যারা 18তে ভোট দিয়েছিলেন ডাবল ইঞ্জিনের সরকার আসলে আমাদের অনেক অপরিত প্রত্যাশা পূরণ হবে, জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্ত হয়ে তাদেরই একটা উল্লেখযোগ্য অংশ তাদেরকে ভোটটা দিয়ে বাইরে বেরিয়ে এসছেন। এবং আপনাদের কাছে এটা পরিষ্কার করে যেটা বলতে চাই, যে 7 নম্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এখানকার বিধায়ক প্রয়াত হয়েছেন, আমি তার স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনাও জানাচ্ছি। কিন্তু সাথে এই যে বিধানসভা নির্বাচন, আমাদের যে নিরপেক্ষ প্রার্থী মাত্র 900 ভোটে পরাজিত হয়েছে। 16টা বুথ 7 রামনগর বিধানসভা কেন্দ্রে বামপন্থী ফ্রন্টের নেতা কর্মী সংগঠক ঘর থেকে বেরোতে পারেননি, পোলিং বুথে পোলিং এজেন্ট দিতে পারেননি, পোলিং এজেন্ট দিয়েছেন পিটিয়ে বের করে দিয়েছে। ভোটাররা যে গলি মুখ দিয়ে বেরিয়ে ভোট কেন্দ্রে যাবেন, সেই গলির মুখে তারা তাদের বাইক বাহিনী দাঁড় করিয়ে দিয়েছে। এর মধ্যেও যারা যাওয়ার চেষ্টা করেছেন তারা আক্রান্ত হয়েছেন। আমি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের কথা বলছি, সারা ত্রিপুরার অভিজ্ঞতা এটা। কাজেই এই যে 39 ভোট, এটা কিন্তু প্রকৃত ভোট না। এখানে 12 থেকে 15-17 ভোট জবরদস্তি, আপনার ভোট আপনাকে দিতে না দিয়ে সে ভোট তারা তাদের পছন্দ লোকদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে। বলে তাদের ভোট কত? 22-25-এর বেশি না তো। যদি তীব্রমথা 42টা আসনে দাঁড়িয়ে 19 ভোট তাদের বাক্সে নিতে না পারতো, বিশেষ করে ট্রাইবেল ভোট, 20টার বাইরে যে 22টা আসন, কয়েকটা বিধানসভা কেন্দ্রে উপজাতিরা সংখ্যা গরিষ্ঠ না হলো ডিসাইসিভ, সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদের ভোটের অংশ। এই ভোট যাতে বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের পক্ষে, কমিউনিস্টের পক্ষে না আসতে পারে, আসলে এরা সরকার করবে, তাহলে বিজেপি সরকারে থাকতে পারবে না, এটা আটকাবার জন্যই তারা এটা করেছে। এই সবটা মিলিয়ে
19 ভাগ ভোট তারা পেয়েছে। এরা 42-এর মধ্যে 22 আসনও যদি প্রার্থী দান না করায় তাহলে তো বিজেপির আসনে তোরা হয় না, আসন কমে, ভোট কমে। আমরা কংগ্রেসের বন্ধুরা এবং বামফ্রন্ট মিলে যে 47টা আসন আমরা লড়াই করলাম, তাদের ভোট বাড়ে, তাদের আসন বাড়ে, এই সরকারটাতে আসতে পারে না। এবং এটা এমন একটা সরকার ত্রিপুরা রাজ্যে চলছে, বিধানসভা তৈরি হওয়ার পর থেকে এত কম ভোটে কোন দল এর আগে ত্রিপুরায় সরকার গঠন করেনি। তাহলে আমি কথাগুলি বলছি এই কারণে, কেন আপনার নিজের যে শক্তি, করার যে ক্ষমতা, দেশের নির্বাচনও যেটা আপনি করে দেখিয়েছেন, এটা ভুলে যাচ্ছেন কেন? আত্মবিশ্বাসও বলে আনুন, নিজের উপর বিশ্বাস রাখুন। সারা দেশে যে আওয়াজ উঠেছে, ত্রিপুরার মানুষ নিজের ভোট নিজে যদি ঠিক মতো দিতে পারেন, দেশের নির্বাচনে দিতে পারলে এটা অন্যরকম চেহারা দিতে পারতো। ত্রিপুরা মাথার পরেও আমি এই কথা বলছি, কাজে যেটা দেশের নির্বাচনে করতে পারলেন না, এটা পুষিয়ে নেওয়ার একটা সুযোগ আপনার সামনে এই লোকসভা নির্বাচনকে ভিত্তি করে উপস্থিত করেছে। এটাকে পুষানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। এক্ষেত্রে এই যে বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে রতন দাসকে কাস্তাওয়াতরি তারাকা চিহ্নে, আশিস শাহকে হাত চিহ্নে বিপুলভাবে ভোট দিয়ে এই বিধানসভা কেন্দ্রে তারাই যাতে 1 নম্বর হন তাকে নিশ্চিত করে, একদিকে রতনবাবুর জয়কে নিশ্চিত করা এবং আশিস বাবু সামগ্রিকভাবে পশ্চিম আসনের জয়ের ভিত্তিকে পুক্ত করার জন্য এখান থেকে 1 নম্বর হিসাবে তাকে জয়ী করে পাঠাবার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এটা গুরু দায়িত্ব এবং এটা সম্ভব, এটা অসম্ভব না। কেন সম্ভব? এটাই আপনাদের উপলব্ধির মধ্যে, আপনারা জানেন, তাও আবার উপলব্ধির মধ্যে নেওয়ার জন্য আমি 23-এর নির্বাচনের এই তথ্যভিত্তিক ঘটনাগুলি আপনাদের সামনে তোলা প্রয়োজন বলে আমি উপস্থিত করার চেষ্টা করলাম। খুব খারাপ পরিস্থিতি দেশে। এরা যদি দ্বিতীয়বারের জন্য সরকারে আসে, ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। অর্থনৈতিক যে নীতি নিয়ে চলছে, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে চলে যাচ্ছে, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, আত্মহত্যা, কেউ ফলিডল খেয়ে আত্মহত্যা করছেন, কেউ ফাঁসির দড়িতে ঝুলে আত্মহত্যা করছেন, কাজের সন্ধানে বাইরে যাচ্ছেন, ওখানে মৃত্যুবরণ করছেন, মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, ওখানেই সমাধিস্থ করতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের অবস্থা কি? 140 কোটি মানুষের দেশ ভারতবর্ষ। আমাদের দেশের 18 থেকে 35 বছরের যারা নাগরিক, তাদের সংখ্যা 100 জনের মধ্যে শতকরা 66 জন যুবক। পৃথিবীতে কোন রাষ্ট্রে এত বিরাট সংখ্যক যুবশক্তি নাই। তাহলে এই যুবশক্তির হাতে কাজ নাই, বেকার। প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 কোটি চাকরি দেবেন, তাহলে এই 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। কোথায় চাকরি? কোথায় 20 কোটি চাকরি? প্রতি বছর 78 থেকে 90, 92 লক্ষ করে নতুন নতুন চাকরি প্রাপক যোগ্যতা সম্পন্ন ছেলেরা মেয়েরা যুক্ত হচ্ছে এবং কাজ হারাচ্ছেন। কর্মরত যারা, তারা কাজ হারাচ্ছেন। তাহলে এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের যুবকদের কাজের প্রশ্নে একটা বলবো, তাহলে এই জায়গায়
বেকারির সমস্যার সমাধান করার জন্যে বিজেপিকে হটাতে হবে। ইন্ডিয়া ব্লকের উদ্যোগে বিকল্প সরকার তৈরি করতে হবে, নাহলে যুবকদের ভবিষ্যৎ অন্ধকার। গরিবের ঘরের ছেলে মেয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, আইএএস আইপিএস আইএফএস হতে পারবে না। অপরাধ কি? রিক্সা শ্রমিকের ছেলে, দিনমজুরের ছেলে, ক্ষেত মজুরের ছেলে যে আইন তৈরি করেছে 1920 সালে বিজেপি সরকার, লুটের ক্ষেত্র হিসাবে শিক্ষা কেন্দ্রকে এরা তুলে দিয়েছে একচেটিয়া পুঁজিপতিদের হাতে। এরা সরকারে থাকবে, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, দেশ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এটা অসম্ভব। কাজে এদেরকে পরাস্ত করতে হবে, বিকল্প সরকার তৈরি করতে হবে। এই 2020 সালের সর্বনাশ আর শিক্ষানীতি বাতিল করতে হবে। সব ঘরের ছেলে মেয়ে ধনী দরিদ্র নির্বিশেষে যতটা পড়তে চায়, তার মেধায় যতটা কুলোয়, তাকে সদ্বুদ্ধভাবে সাহায্য করে সেই শিক্ষা লাভের সুযোগকে নিশ্চিত করার জন্য বিকল্প সরকার চাই, নাহলে সর্বনাশ হয়ে যাবে। কৃষি কৃষক আমাদের দেশের অর্থনীতির এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ভরস্থল। 75 থেকে 80% আমাদের সম্পদ ওখান থেকে আসে। সেই কৃষক উৎপাদিত ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাদের অধিকার খণ্ডন করার জন্য 3টা কালো আইন তৈরি করেছে, তার বিরুদ্ধে লড়াই হয়েছে। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে 1 বছর সমানে দিল্লিকে ঘেরাও করে যে লড়াইটা কৃষকরা করছিলেন, ঐতিহাসিক। স্বাধীনতার পর পৃথিবীর দেশে দেশে এই আন্দোলন মানুষকে জেগে উঠতে সাহায্য করেছে। ইউরোপ মহাদেশে ভারতবর্ষের কৃষক আন্দোলনের অনুকরণে এইভাবে কৃষকরা সেখানে মধ্যবিত্তদের সাহায্য নিয়ে লড়াই সংগঠিত করছে তাদের রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে। এই জায়গায় দাঁড়িয়ে কৃষককে তার ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য, স্বামীনাথন তার মৃত্যুর পর কৃষকদের বিভ্রান্ত করবার জন্য তাদেরকে এখানে ভারতরত্নের পুরস্কার দিচ্ছেন তার কন্যা। এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলছেন, তার চাইতে বেশি খুশি হতাম আমার বাবা কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার জন্য যে ফর্মুলা উপস্থিত করে উৎপাদনের 2.5 ভাগ যাতে তারা পেতে পারেন, তার যদি ব্যবস্থা করতেন, তাহলে আমার বাবা জীবিত থাকলে আপনাদের এই যে মানে ভারতের রত্নের যে পুরস্কার দিচ্ছেন তার চাইতে বেশি তিনি খুশি হতে পারতেন। তবুও আপনারা দিয়েছেন আমার বাবাকে এই রত্ন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু আমি অনুরোধ করি, আমার বাবারও বর্তমানে তার যে ভাবনা চিন্তা, তার অনুসারী হিসাবে কৃষি এবং কৃষকের স্বার্থে তার যে ফর্মুলা সবাই গ্রহণ করেছে। আপনারাও যখন বিরোধী দলে ছিলেন, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, আপনারাও তাকে সমর্থন করেছেন। এখন আপনারা সরকারে 10 বছর হয়েছে, কেন এটাকে কার্যকরী করছেন না? এরা সরকারে থাকবে, কৃষি এবং কৃষকের স্বার্থ রক্ষিত হবে বিশ্বাস করলে আবার প্রতারিত হবেন। এই কারণে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে, বিকল্প সরকার তৈরি করতে হবে। এছাড়া কোনো রাস্তা নেই, এছাড়া কোনো রাস্তা নেই। শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে পরাধীন ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ মিলে 42টা আইন তারা আদায় করতে সক্ষম হয়েছিল, সবগুলো বাতিল করে মালিকের স্বার্থে, শোষকের স্বার্থে, লুটেরাদের স্বার্থে নতুন কতগুলো আইন তৈরি করেছে। মজুরি পাচ্ছে না, ছাঁটাই হচ্ছে, কাজ হারাচ্ছেন, কারখানা বন্ধ হচ্ছে, লে অফ হচ্ছে, লকআউট হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে। লড়াই করছেন শ্রমিকরা, শ্রমজীবী অংশের মানুষ। কলে কারখানায় ধর্মঘট হচ্ছে, কৃষকের লড়াই শ্রমিকরা যাচ্ছেন, শ্রমিকের লড়াই কৃষকরা যাচ্ছেন, কৃষক শ্রমিক একসাথে মিলে লড়াই হচ্ছে। এদিকে লোকসভা নির্বাচনের লড়াই, আরেকদিকে অস্তিত্ব রক্ষার জন্য অর্থনৈতিক বিষয়ে কৃষকও লড়াই করছেন, শ্রমিকও লড়াই করছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি থাকবে ক্ষমতায় আর এই সমস্যাগুলোর সমাধান হবে, এই ধারণা নিয়ে যদি আমরা চলবার চেষ্টা করি আমরা ভুল করব। এদেরকে ক্ষমতার থেকে হটাতে হবে, বিকল্প সরকার তৈরি করতে হবে। এই মৌলিক সমস্যাগুলো সমাধানের রাস্তা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। এই যে নানা প্রকল্পে আমাদের ঘরের মায়েরা বোনেরা সবচেয়ে বেশি কাজ করছেন, সারা দেশে কয়েক লক্ষ, কত মজুরি পান তারা, সবাই মিলে এখন দাবি তুলছেন ন্যূনতম মাসে আমাদের 26,000 টাকা মজুরি দিতে হবে। আমরা সমর্থন করি, এরা থাকবে। আর আমাদের মায়েরা বোনেরা এই প্রকল্প কর্মী হিসাবে 26,000 টাকা করে মাসে তারা বেতন পাবেন, অবিশ্বাস্য।
কাজেই এদেরকে না হটিয়ে বিকল্প সরকার না তৈরি করে এটাকে নিশ্চিত করা যাবে না। আমরা সঙ্গে সঙ্গে এটাও বলছি, এই যে বয়স্ক মানুষ ৬০-৬৫ বছর বয়স হয়েছে, ঘরে আয় উপার্জনের লোক নাই, বেঁচে পড়তে থাকতে গেলে পরে তার পয়সা করি চাই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি অন্তত মাসে এদেরকে ন্যূনতম ৬,০০০ টাকা করে পেনশনের ব্যবস্থা করতে হবে, নাহলে বাঁচবে কি করে? ওষুধপত্রের প্রশ্ন আলাদা। আপনার স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা তো লুটের একটা ক্ষেত্রে পরিণত করেছেন স্বাস্থ্য পরিষেবা, এটাও এদের হাতে তুলে দিয়েছেন। এবং আপনারা দেখছেন এই যে ইলেকশন বন্ড, এই ইলেকশন বন্ডে যারা টাকা দিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে ভারতবর্ষে যারা ঔষধ তৈরি করেন, বাজারজাত করেন, রপ্তানি করেন, এর মধ্যে ২ নম্বর ৩ নম্বর ওষুধ তারা তৈরি করেন। এদের বিরুদ্ধে ইডি লাগিয়ে দিয়ে, সিবিআই লাগিয়ে দিয়ে এদেরকে ইলেকশন বন্ড কিনতে বাধ্য করেছে। শত শত কোটি টাকা তারা সেখানে দিচ্ছেন এবং এই সুবাদে তারা দুহাতে লুণ্ঠন করছেন এই ওষুধের বাজার, ওষুধের কারখানা, ওষুধের কোম্পানি এবং পরোক্ষে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাই বেসরকারি পুঁজির হাতে তুলে দিয়েছেন। কাজে এই অবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা ছাড়া বিকল্প কিছু নাই। বিকল্প হচ্ছে ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে জনমুখী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এবং এটা সম্ভব। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, সারা ভারতবর্ষে এই আওয়াজ উঠছে, এটা ঠিক। ২৭টা রাজনৈতিক দল, সব রাজ্যে একই রকম ভাবে আসন সমঝোতা হবে এটা আমরা প্রত্যাশা করি না। তাহলে ২৭টা দল তো হতো না, আমরা তো একটা দলই করতাম। এক এক দলের এক এক রাজ্যে এক এক রকম শক্তি, সম্ভাবনা, তাদেরও সমর্থক আছেন, তাদেরও কিছু ভাবনা চিন্তা প্রত্যাশা আছে। সমস্ত বিচার বিবেচনার মধ্যে রেখেই আসন সমঝোতা করার দিকে তাদের অগ্রসর হতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে একটার পর একটা রাজ্যে এই আসন সমঝোতার জট খুলে খুলে এই ২৬-২৭টা রাজনৈতিক দলের নেতৃত্ব যে রাজ্যে যারাই আছেন তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। নতুন নতুন একটা দুইটা দল এই গত ২-৩ দিনের মধ্যে যুক্তও হয়েছে। কাজেই নজর রাখুন। কিন্তু আপনার রাজ্যে, আপনার এলাকায় আপনি যদি চুপ করে বসে থাকেন আর যদি মনে করেন রাজ্যেই সরকার তৈরি করতে পারলাম না, আমাদের 2টো আসন দিয়ে কি আসে যায়, এই 2টো আসন না হলেও চলবে, সারা ভারতবর্ষের লোক যদি অন্য জায়গায় জিতিয়ে যায় তাহলে কেন্দ্রের সরকার তৈরি হবে, বিকল্প সরকার, তা আমরা ঘরে বসে থাকবো? এটা চেতনার লক্ষণ হবে? এটা রাজনৈতিক চেতনা হবে? এটা তো হতে পারে না। তাই আপনাদের কাছে যেটা আবেদন করবো, আমি আমার কথা শেষ করার আগে, শুধু মিটিংয়ে কথা শুনলে হবে না, বা আমরা যারা বক্তৃতা করছি আমাদেরও বক্তৃতা করলে চলবে না। নিজের ঘরের লোককে সংঘবদ্ধ করুন। বাবা একরকম ভাবছে, স্ত্রী আর একরকম ভাবছে, ছেলে মেয়ের সঙ্গে বাবা মা কথাই বলছেন না, তারা আর একরকম ভাবছে। এটা কিরকম কথা হলো? একসাথে ঘরটাকে ঠিক করুন। বাড়িতে যদি ভাড়াটিয়া থাকে তাদের সঙ্গে কথা বলুন, তারপরে পাশের বাড়ির লোকদের সঙ্গে কথা বলুন। এভাবে করে করে 5টা 7টা 10টা পরিবারের সঙ্গে কথা বলুন। বড় বড় মাইক টাইক লাগিয়ে মিটিং দরকার নেই। একটা বাড়ির উঠানের মধ্যে ধাড়ি পেতে বসুন না, 10 জন 20 জন 15 জন, মত বিনিময় করুন। কি ভাবছেন? বিধানসভার অভিজ্ঞতা আছে, দেখেছেন 23-এ কি হয়েছে। এর পুনরাবৃত্তি ঘটুক আপনারা চান না? নিজের ভোট যদি দিতে চান তাহলে আপনাদের এগিয়ে আসতে হবে। বলে আমরা তো দিতে যাব, কিন্তু আমাদের রক্ষা করবে কে? বলে আপনার মাঠের ফসল তো আপনি কাটতে প্রথম মাঠে নামেন, সঙ্গে সাহায্য করার জন্য একজন লোককে নিয়ে যান। আমরা তো আছি, আমরা থাকবো আপনার সঙ্গে, কিন্তু আপনার ভোট তো আপনাকে দিতে হবে, আপনাকে তো বেরোতে হবে। এগিয়ে যান। আমরা যদি সবাই মিলে বেরোবার চেষ্টা করি, আবার যদি বাধা দেওয়ার চেষ্টা করি, রাস্তায় বসে পড়ুন, দাবি তুলুন। আমরা যতক্ষণ ভোট দিতে না পারবো, অন্য কাউকে আমরা ভোট দিতে যাব না। আমাদের ভোট নিশ্চিত করতে হবে, তারপরেই অন্যরা ভোট দেবেন। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে আপনাকে কিন্তু আপনার নিজের অধিকার প্রয়োগ করে আমাদের এই 2 জন প্রার্থীকে এই 7 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষের বিকল্প সরকার তৈরি করার প্রশ্নে একটা ভিত্তি সুদৃঢ় করতে হবে। এবং ত্রিপুরা বিধানসভায় যে জনবিরোধী ভূমিকা নিয়ে সরকারটা চলছে, জনগণের হয়ে কথা বলবার জন্য আরেকটা কণ্ঠস্বর যুক্ত করার জন্য এই কেন্দ্র থেকে, রামনগর বিধানসভা কেন্দ্র থেকেও রতন দাসকে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এই আবেদন আপনাদের সামনে রেখে 6টা বেজে গেছে, এরপরে আমাদের কথা বলা চলবে না। এবং সামনেই ঈদ, আমি আমার বক্তব্য শেষ করার আগে আসন্ন ঈদ এটা সাফল্যের সাথে
নিশ্চিতভাবে বিনা বাধায় আমাদের বন্ধুরা তারা যাতে তাদের এই উৎসব তারা পালন করতে পারেন, এটা আমরা প্রত্যাশা করব। এবং তারপরে আসছে আমাদের বাংলা নববর্ষ। এই নববর্ষেও যাতে আমরা সবাই মিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে একটা আনন্দে অবগাহন করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।